খুব ডিপ্রেসড, আমার খুব ডিপ্রেশন হয়েছে। ডিপ্রেশনের জায়গাটা নিয়ে কথা বলা শুরু হয়েছে কিন্তু মেইনলি বলবো তার আগেও হয়েছে, কিন্তু আফটার কোভিড সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে মেন্টাল হেলথ নিয়ে খুব বেশি কথা বলা শুরু হয়েছে। আমার আগে যে কাজগুলো করতে ভালো লাগতো এখন সে কাজগুলো করতে আর ভালো লাগছে না, বা সেই জায়গাগুলো থেকে সেভাবে আনন্দ পাচ্ছি না। আমাদের কাছে পেশেন্টরা এসে বলে ম্যাডাম মেডিসিনটা দেবেন না, আর বাদ বাকি যদি থেরাপি হয় আমরা থেরাপিতে আসবো। চিন্তাটা সবসময় শেষ হচ্ছে একটা নেগেটিভ এন্ডে, সেটা কি আমরা আমাদের ক্লিনিক্যাল ভাষায় অ্যাংজাইটি। ঘুম থেকে সকালে একজন উঠছেন, সেই থেকে টেনশন শুরু হলো যে আমাকে অফিসে পৌঁছতে হবে, আমাকে উইদিন 9 অফিসে পৌঁছতে হবে। এবার সকাল 6টায় ঘুম থেকে উঠে উনি নিজেকে রেডি করলেন, ব্রেকফাস্ট করলেন, বা তখনও ওনার মনে হচ্ছে আমি ব্রেকফাস্টটা যে করবো, আমি আজকে অফিসে কি টিফিন নিয়ে যাবো, এই টিফিনটা যদি আমি নিই তাহলে আমার তো ইনডাইজেশনের ইস্যু, এটা নিলে হয়তো আমার অসুবিধা হতে পারে। আবার একটা টেনশন শুরু হয়ে গেল। সেখান থেকে তারপরে যখন উনি নিজেকে ড্রেস আপ করে বেরোচ্ছেন, মনে হচ্ছে যেন ঘরে সব লকঠক করেছি তো, কেউ ঢুকে যাবে না তো, বা কেউ আমার গোপন জিনিসগুলো, গোপন তথ্যগুলো জেনে যাবে না তো। এরকম হতে পারে যে আমার পার্টনারের গায়ে একটা আঁচড়ের দাগ থাকলে, কোনোভাবে হয়তো আঁচড় লেগেছে, আমি সেইটাকে লিড করছি টু হয়তো কোনো রকম ভাবে আমার পার্টনার অন্য কারোর সাথে শারীরিক সম্পর্কে জড়িয়েছিলেন, বা বাবা মাকে মারছে, ঠিক আছে, খুব অশান্তি হচ্ছে, সেটা বুঝতে পারছে না কিন্তু দেখে বড় হচ্ছে। এই ক্ষেত্রে সেই বাচ্চাটার মেন্টাল হেলথ কেমন হবে? আমার চেম্বারে যদি আমি একপাশে 20টা বাচ্চাদের কেস পাই, চাইল্ডহুড কেস, তার ভেতরে দেখতে পাওয়া যায় যে 20টি চাইল্ডহুড কেসের ভেতরে 18টি চাইল্ডহুড কেসে তার বাবা মার ভেতরে কোনো সমস্যা রয়েছে। আমার নিজে একটা কেসের এক্সাম্পল দিচ্ছি। সেই কেসে কি হয়েছে, ছেলেটির বাবা মা দুজনেই আমাদের সমাজে খুব প্রতিষ্ঠিত, একজন শিক্ষার দিক থেকে আর একজন আছেন পুলিশ ডিপার্টমেন্টে রয়েছে। বাচ্চাটি 14 বছর বয়স, এর ভেতরে তার বিহেভিয়ারাল প্রবলেম এমন জায়গায় এসে দাঁড়িয়েছে যে সে আমার চেম্বারে ঢোকার আগে একটা করে সিগারেট খেয়ে তারপর আমার চেম্বারে ঢোকে, আমি সিসিটিভিতে লক্ষ্য করেছি। আমার সাথে ফার্স্ট সেশনে এসে, আমি যখন সেশনে আমরা র্যাপো এস্টাবলিশমেন্ট করছি, আমি ওর পকেট থেকে 4টে সিগারেট বের করতে পেরেছি। ডিফারেন্ট টাইপ অফ মাল্টিপল রিলেশনশিপ 14 বছর বয়সে। এবং ওর পকেটে, ওর ব্যাগের পকেটে ওর মা একটা কন্ট্রাসেপটিভের জায়গাও কিন্তু খুঁজে পেয়েছে। আমাদের কাছে বাচ্চারা এসে বলেন যে আমরা ইউটিউবার হবো ম্যাডাম, আমরা গেমিং এর চ্যানেল খুলবো। মাল্টিপল রিলেশনশিপ যখন হচ্ছে, তো আমি স্পেসিফিক্যালি এটা জানতে চাইবো যে যখন একটা ছেলে ধরুন এরকম করছে বা একটা মেয়ে করছে, তাদের মাইন্ডে তখন কি চলে? আমি ওয়াইফের সাথে হ্যাপিলি ম্যারিড, আমার কোনো অসুবিধা নেই, কিন্তু অফিসে আমি একজন কলিগের প্রতি আমি উইক হয়ে পড়েছি। সুইসাইড যে যারা করছেন তাদের কোন রকম সাইকিয়াট্রিক সমস্যা অবশ্যই আছে। আরেকটি মিথস আছে আমাদের সোসাইটিতে যে ডিপ্রেশন হলেই শুধু সুইসাইড করে মানুষ, তা নয়। কিন্তু স্কিজোফ্রেনিয়ার মতো বড় রোগ থেকেও কিন্তু মানুষজন সুইসাইড করে থাকে। তো ভীতু কেন? একটা সম্পর্ক শেষ হয়েছে সুইসাইড করে ফেললো, একটা চাকরি পেলো না সুইসাইড করে ফেললো, ভীতু। বা মেট্রোয়ে ট্রেনের হ্যান্ডেলটা ধরেছে, তার হাতে ডিফারেন্ট কাট মার্কস। সাইকিয়াট্রিস্টের কাছে যাচ্ছে বা সাইকোলজিস্টের কাছে, ওর তো মাথাটা গেছে বা ও তো পাগল। এই কথাগুলো যতদিন না সোসাইটি থেকে যাবে ততদিন এই স্টিগমাটা থেকে যাবে। কখন সেই সিচুয়েশনে পৌঁছে যায় যখন সে রেপ করা অবধি পৌঁছে যায়? রেপের জন্য যারা এটা করেন তাদের তো অবশ্যই অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি জায়গা রয়েছে তাদের ভেতরে। তাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড চেক করতে হবে। হতে পারে মেবি সেও ছোটবেলায় কোনোভাবে ফিজিক্যালি অ্যাবিউজ হয়েছে। এটা ব্লগার্স নেম পডকাস্টে আরো একবার অনেক স্বাগত আপনাদের। আজকের পডকাস্টটা একটু অন্যরকম। আজকে আমরা আলোচনা করেছি মেন্টাল হেলথ নিয়ে, আমরা আলোচনা করেছি ডিপ্রেশন নিয়ে, অ্যাংজাইটি নিয়ে, আরো বিভিন্ন অন্যান্য টপিক নিয়ে। সোসাইটিতে যে স্টিগমা গুলো আছে সেগুলো নিয়ে আমরা অনেকক্ষণ ডিসকাশন করেছি। আশা করছি আপনাদের এই পডকাস্টটা ভালো লাগবে। পডকাস্টটা ভালো লাগলে আমাদের সাথে থাকতে ভুলবেন না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর এরকম ভিডিও আরো পেতে কিন্তু ভিডিওগুলোকে শেয়ার করুন, যাদের এই প্রবলেম গুলো থাকে তাদের অনেকটা হেল্প হবে। আর আমাদের সাথে এইভাবেই থাকুন। আশা করছি আজকের পডকাস্টটা আপনাদের ভালো লাগবে। আমাদের সাথে আজকে ছিলেন অনন্যা সেনগুপ্ত ম্যাম। হ্যালো ম্যাম, কেমন আছেন? ভালো আছে, তুমি কেমন আছো? চলছে। ফার্স্টে যেই কোশ্চেনটা আমার আছে সেটা হচ্ছে, আমার অডিয়েন্সের জন্য এই কোশ্চেনটা, সেটা হচ্ছে যে একটা সাইকোলজিস্ট আর সাইকিয়াট্রিস্টের মধ্যে ডিফারেন্সটা হবে। একজন সাইকোলজিস্ট আর একজন সাইকিয়াট্রিস্টের মধ্যে অনেকটাই ফারাক, যেটা আমাদের সমাজে অনেকেই সেটা ডিফারেন্সিয়েটটা করতে পারে না।
সাইকিয়াট্রিস্ট হচ্ছেন একজন এমবিবিএস করা, একজন এমডি স্পেশালাইজেশন করা সাইকিয়াট্রিস্ট, একজন ডক্টর, যিনি মেনলি সাইকিয়াট্রিক ট্রিটমেন্টের ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্টটা করেন, মানে মেডিসিনস গুলো দেন, সাইকিয়াট্রিক ড্রাগস গুলো দেন। এবং সাইকোলজিস্ট হচ্ছেন যিনি গ্রাজুয়েশন করেছেন, তারপরে মাস্টার্স করেছেন, তারপর এমফিল করেছেন, একজন সাইকোলজিস্ট যিনি সাইকোলজিক্যাল থেরাপি বা টক থেরাপি যেটাকে আমরা বলি, এবং ডিফারেন্ট টাইপ অফ থেরাপি আছে, কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি, যেটা মেনলি ফোকাস করে অন টক, মানে কথাবার্তার মাধ্যমে যেটা থেরাপিউটিক প্রসিডিওর আছে সেটা করে থাকেন সাইকোলজিস্ট। উনি কিন্তু কোনো ড্রাগ করতে পারেন না, প্রেসক্রিপশন করতে নিতে পারেন না, এটাকে আমরা বলি নন ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট। সাইকিয়াট্রিস্ট করেন ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট আর সাইকোলজিস্ট করেন নন ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট। যদি আমি আজকে চাই যে আমি একজন সাইকোলজিস্ট হব, মানে কনসাল্ট করবো, ঠিক আছে, পেশেন্টদের, তো সেটা আমি করতে পারবো না, আমার সেটার জন্য রেজিস্ট্রেশন লাগবে, তোমার পড়াশোনা লাগবে, তোমাকে মিনিমাম মাস্টার্স তো করতেই হবে, এমফিল ইজ মাস্ট। এখন এমফিল অবশ্য এখন কারিকুলামে এমফিলকে আস্তে আস্তে বাদ দিয়ে দেওয়া হচ্ছে যদিও, তো তোমার অবশ্যই রেজিস্ট্রেশন প্রয়োজন। আপনারা জানতে পারলেন যে প্রপার যে ডিফারেন্সটা, যেটা আমরা গুলিয়ে ফেলি অনেক সময় যে দুজনই এক, সেটা কিন্তু নয়, দুজনের মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। আর সব থেকে বড় ডিফারেন্স হচ্ছে মেডিসিনের দিক দিয়ে, সেটা হচ্ছে সাইকোলজিস্ট যিনি হন তিনি কিন্তু মেডিসিন প্রেসক্রাইব করতে পারেন। মেনলি আমি যেটা আপনাকে আজ করবো সেটা হচ্ছে ডিপ্রেশন। আমরা বলি যে আমি ডিপ্রেস হয়ে যাচ্ছি, দিনের পর দিন এটা আমার হচ্ছে না, আমি ডিপ্রেস হয়ে যাচ্ছি, আমরা এখন কথায় কথায় সবাই বলি। তো ডিপ্রেশন যে কনসেপ্টটা, সেটা আমি কখন বলতে পারবো আমি ডিপ্রেশনে আছি? একদম ডিপ্রেশন ব্যাপারটা এখন সবারই মুখে মুখে চলছে, এবং আমি খুব ডিপ্রেসড, আমার খুব ডিপ্রেশন হয়েছে, এবং ছোট বাচ্চারাও এগুলো বলে থাকে। এবং হ্যাঁ, তাই বলে কি অবশ্যই ছোট বাচ্চাদেরও চাইল্ডহুড ডিপ্রেশনও হয়, অ্যাডাল্টহুড ডিপ্রেশন তো আছেই। এবং ডিপ্রেশনের জায়গাটা নিয়ে কথা বলা শুরু হয়েছে কিন্তু মেনলি বলবো তার আগেও হয়েছে, কিন্তু আফটার কোভিড একটা ঘটনা, সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে মেন্টাল হেলথ নিয়ে খুব বেশি কথা বলা শুরু হলো। তার আগেও হতো, কিন্তু একটা স্টিগমাটাইজ, একটা জায়গায় সীমাবদ্ধ ছিল। তারপর সে আফটার কোভিড যেহেতু আমাদের মানসিক জায়গাটাও অনেক জায়গায় অসুবিধা হতে শুরু করলো, আমরা আইসোলেটেড থাকতে শুরু করলাম, আমরা বাড়ি থেকে বেরোনোর জায়গাটা অনেক কমে গেল। এই জায়গাগুলোর পর থেকে আস্তে আস্তে মেন্টাল হেলথ নিয়ে অ্যাওয়ারনেস আগের তুলনায় একটু বেশি হয়েছে, এখনো স্টিগমা জায়গা রয়েছে অবশ্যই। এবার যে জায়গাটা হচ্ছে সেটা হচ্ছে যে এই ডিপ্রেশন কথাটা নিয়ে তখন থেকে একটা চালু কথা শুরু হচ্ছে। এবার ডিপ্রেশন বা মন খারাপের জায়গাটার জন্য আমার বেশ কিছু সিমটমস দেখতে হবে যখন আমি বুঝবো যে আমি ডিপ্রেসড আছি কিনা। যেরকম প্রথমেই হচ্ছে আমার আগে যে কাজগুলো করতে ভালো লাগতো এখন সে কাজগুলো করতে আর ভালো লাগছে না, বা সেই জায়গাগুলো থেকে সেভাবে আনন্দ পাচ্ছি না। দ্বিতীয়ত হচ্ছে সারাদিনে আমার ল্যাথার্জেটিক লাগছে, এনার্জি পাচ্ছি না, সবসময় মনে হচ্ছে শুয়ে থাকি, বা আমার যে সময় যে কাজটা করার প্রয়োজন, মানে আমার 12টায় চান করতে যাওয়া, দুপুর 1টায় খাওয়া, মানে বলছি আমি এক্সাম্পল, কিন্তু সেই কাজটা আমি সময় করে উঠতে পারছি না। তাছাড়াও আমার সবসময় মনে হচ্ছে যে আমার দ্বারা কিছু হবে না, আমি কিছু করতে পারবো না, এবং আমি একজন হোপলেস, হেল্পলেস, ওর্থলেস মানুষ। এই যে তিনটি জায়গা খুব বিরাট করে আমার মনে রয়েছে। এবং এটা যদি 1 মাস 2 মাস তার বেশি চলতে থাকে, এবং আমার পারিবারিক, বা আমি যদি স্টুডেন্ট হই আমার পড়াশোনায়, বা আমি যদি একজন চাকরি করি আমার প্রফেশনাল এরিয়াতে, এইটার এফেক্ট যদি পড়ছে, তাহলে কিন্তু আমরা বলতে পারি তার ক্লিনিক্যাল ডিপ্রেশন হচ্ছে। ডিপ্রেশনের আরো অনেক সিমটম আছে, আমরা পরবর্তীতে সিমটম স্পেসিফিক আলোচনায় যাব। তো এই সমস্যাগুলো যখন দীর্ঘদিন ধরে হচ্ছে এবং নিজেকে সে আলাদা করে রাখার চেষ্টা করছে, আইসোলেট করে রাখছে, কোনো সোশ্যাল গ্যাদারিং এ যেতে ইচ্ছা করছে না, লাস্ট মিনিটে প্ল্যান ক্যান্সেল করছে, বাড়িতে অনেকে কেউ আসলে নিজেকে একা ঘরে নিজেকে বন্ধ করে রাখছে, এই জায়গাগুলো কিন্তু অ্যালার্মিং স্টেজ অফ ডিপ্রেশন। তো সেই জায়গায় আমরা বুঝবো তখন যে আমার ডিপ্রেশন হচ্ছে, বা আমার একজন প্রফেশনাল সাইকোলজিস্ট বা সাইকিয়াট্রিস্টের কনসালটেশন খুব বেশি করে প্রয়োজন। এবং বাচ্চাদেরও কিন্তু ডিপ্রেশন হয়। তো
তো যখন ডিপ্রেশন হচ্ছে, তো আমরা বুঝতে পারছি বা যিনি ডক্টর তিনি বুঝতে পারছেন, তো সেখান থেকে মানে কিওর কিভাবে হয়? হ্যাঁ, কিওর এই জায়গাটা প্রথমেই বলবো যে তিনি নিকটবর্তী সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্ট যার কাছে উনি আসতেন সেই অনুযায়ী। এবার কিছু জায়গা থাকে যে আমরা দেখি যে সেই ডিপ্রেশনের লেভেল থাকে মাইল্ড, মডারেট, সিভিয়ার। সেটা আমরা বিভিন্ন মানে ধরুন ক্লিনিক্যাল টেস্টের মাধ্যমে সেটা আমরা বুঝতে পারি যে, বা তার সাথে সেশন করার পর যে সেই কোন লেভেলে রয়েছে। সেটা যদি সেই প্রফেশনালের মনে হয় যে তার মেডিসিন প্রয়োজন, সিভিয়ার ডিপ্রেশন, তাকে আমরা সাইকিয়াট্রিস্টের কাছে রেফার করি এবং থেরাপিউটিক জায়গাটা কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি বা ডিপ্রেশনের জন্য যে থেরাপি গুলো চলে সেগুলো একজন সাইকোলজিস্ট তাকে প্রোভাইড করে। বা যদি মনে করা হয় যে তার মাইল্ড লেভেল অফ ডিপ্রেশন, হয়তো মেডিসিনের প্রয়োজন নাও থাকতে পারে, শুধু থেরাপিতেও জায়গাটা বেটার হতে পারে, তখন একজন সাইকোলজিক্যাল থেরাপির জায়গাটা একজন কাউন্সিলর বা একজন সাইকোলজিস্ট তাকে প্রোভাইড করে থাকে। বা যদি সাইকিয়াট্রিস্টের কাছে আবার এরকমও হয় যে মাইল্ড ডিপ্রেশন রয়েছে, সে সাইকিয়াট্রিস্টের মেডিসিন নিয়ে খুব তাড়াতাড়ি নিজেকে বেটার করে নিবে। কারণ আমাদের সমাজে না মেন্টাল হেলথ নিয়ে কথা বলেও এখন ওই সাইকিয়াট্রিক ড্রাগ মানে মেডিসিনটা খাবো না, আমাদের কাছে পেশেন্টরা এসে বলে ম্যাডাম মেডিসিনটা দেবেন না, আর বাদ বাকি যদি থেরাপি হয় আমরা থেরাপিতে আসবো। তো সেটা নিয়েও কিন্তু আমাদের স্টিগমা কাটাতে হবে, দরকার পড়লে ওষুধ খেতে হবে। তো যারা মেডিসিন খায় না বা যাদের মাইল্ড, তো তাদের জন্য আপনি কি মানে কিভাবে আপনি থেরাপিটা করেন? যাদের মাইন্ড জায়গা সেখানে আপনি বুঝতে হবে যে আমাদের সেশন নিয়ে তার কোথায় কোথায় অসুবিধা হচ্ছে। আমরা ডিফারেন্ট টাইপ অফ থেরাপি, সেটা ডিপেন্ড করে অন কেস, অন দ্য ইন্ডিভিজুয়াল। কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপির জায়গা আমরা শুরু করি। তাছাড়া যদি কোনো বাচ্চার যদি কোনো ডিপ্রেশন থাকে তাহলে তার পিএমটি বা প্যারেন্ট ম্যানেজমেন্ট ট্রেনিং, তার প্যারেন্টদের ম্যানেজমেন্ট করা হয়। বা বাচ্চার যদি সেই সমস্যা থাকে তাহলে সেখান থেকে তাকে বের করার জন্য এসিটি দেওয়া হয়ে থাকে, এসিটি একটা কাইন্ড অফ থেরাপি। এরকম ডিফারেন্ট থেরাপির জায়গা কিন্তু আমরা দিয়ে থাকি। সেটা ডিপেন্ড করছে অন কেস এন্ড ডিপেন্ড করছে অন দ্য ইন্ডিভিজুয়াল এন্ড দ্য প্রবলেম, হোয়াট টাইপ অফ প্রবলেম ইজ। ডিপ্রেশনের যে টপিকটা, তার মধ্যে আমরা মানুষের ডিপ্রেশন হচ্ছে, যেটা আমি শুনেছি সেটা হচ্ছে যারা অ্যানিমেলস তাদেরও ডিপ্রেশন হয়। তো তার জন্য মানে যদি অ্যানিমেলের ডিপ্রেশন হয় তাহলে সেই ক্ষেত্রে তারা কোথায় যাবে? অ্যানিম্যালের ডিপ্রেশন দেখো, প্রাণ থাকলেই তার মন থাকলেই সেটা খারাপ হবে। তোমার বাড়িতে একটা লাইট রয়েছে, লাইট থাকলেই তার লাইটটা খারাপ হবে, সেটাই বলতে চাইছি। তো মন খারাপ হলে দেখো পোষ্যদের তো আলাদা ভাবে কিছু নেই। মানে ধরো তোমার বাড়ির যে পোষ্যটি রয়েছে সে চুপ করে রয়েছে, সে সেভাবে তোমার সাথে খেলছে না, সে সেরকম দৌড়াদৌড়ি করছে না, তো সেরকম দরকার হলে সেরকম ভাবে তাদের তো ভাবে ট্রিটমেন্টের জায়গাটা নেই। এবার হতে পারে তুমি তাকে কিভাবে হ্যান্ডেল করছো সেটা তোমাকে শিখতে হবে। সেটার জন্য হয়তো এরকম দেখা যায় যে পোষ্যর সাথে এতটাই কানেক্টেড রয়েছে যে তার পোষ্য একটু মন খারাপ বা পোষ্য হয়তো লেথার্জিটিক হয়ে পড়েছে, হয়তো কোনো শারীরিক কারণেও হতে পারে। তখন মানে আমারও ধরো আমি কানেক্টেড, আমারও মন খারাপ হয়ে গেল। এবার আমার যেহেতু মন খারাপ হয়ে গেল, আমি পোষ্যকে সময় মতো খেতে দিলাম, মানে আমার ইচ্ছা করছে না, আমি লেথার্জিটিক, আমি শুয়ে রয়েছে। তো সেই জায়গাটায় আমার মন ভালো রাখতে হবে। আমার যদি মন ভালো থাকে তাহলে আমার আশেপাশে যারা আছে, সেটা পোষ্য বলো, বাড়ির পরিবারের কেউ বলো, তো বা আমার অফিসের কেউই বলো, বা আমার সাবঅর্ডিনেট কেউ বলো, তো তাদেরকে আমি ভালো রাখতে পারবো। বেসিক্যালি একজন ইন্ডিভিজুয়ালকে নিজের মনটাকে ভালো রাখতে হবে, তাহলে তার আশেপাশে সবার মনকেও সে ভালো রাখতে পারবে। অ্যাংজাইটি হচ্ছে যেটাকে আমরা বলি যে দুশ্চিন্তা, এবং যে দুশ্চিন্তা হয়তো খুব অকারণে কিছু দুশ্চিন্তা, এবং যে দুশ্চিন্তাটা বারবার করে হচ্ছে, এবং যে দুশ্চিন্তাটা সবসময় শেষ হচ্ছে একটা নেগেটিভ এন্ডে, সেটা কি আমরা আমাদের ক্লিনিক্যাল ভাষায় অ্যাংজাইটি। মানে অডিয়েন্সের জন্য যদি কিছু মানে এক্সাম্পল দিয়ে বলেন যে অ্যাংজাইটি যেরকম হচ্ছে যে আমরা একটা অ্যাংজাইটি যে রোগ হয় সেটাকে আমরা বলি জেনারেলাইজ অ্যাংজাইটি ডিসঅর্ডার বা জিএডি। মানে জিএডি তো হচ্ছে একটা ফ্রি ফ্লোটিং অ্যাংজাইটি, মানে সারাক্ষণই একটি মানুষ অ্যাংজাইটিতে রয়েছে। কিরকম একটা এক্সাম্পল দিই, ঘুম থেকে সকালে একজন উঠছেন, সেই থেকে টেনশন শুরু হলো যে আমাকে অফিসে পৌঁছতে হবে, আমাকে উইদিন 9 অফিসে পৌঁছতে হবে। এবার সকাল 6টায় ঘুম থেকে উঠে উনি নিজেকে রেডি করলেন, ব্রেকফাস্ট করলেন, বা তখনও ওনার মনে হচ্ছে আমি ব্রেকফাস্টটা যে করবো, আমি আজকে অফিসে কি টিফিন নিয়ে যাবো, এই টিফিনটা যদি আমি নিই তাহলে আমার তো ইনডাইজেশনের ইস্যু, এটা নিলে হয়তো আমার অসুবিধা হতে পারে। আবার একটা টেনশন শুরু হয়ে গেল। সেখান থেকে তারপরে যখন উনি নিজেকে ড্রেস আপ করে বেরোচ্ছেন, মনে হচ্ছে যেন ঘরে সব লকটক করেছি তো কেউ ঢুকে যাবে না তো, বা কেউ আমার গোপন জিনিসগুলো, গোপন তথ্যগুলো জেনে যাবে না তো, আবার একটা টেনশন। অফিসে উনি বাইক করে যাচ্ছেন, যেতে যেতে রাস্তা
রাস্তায় মনে হচ্ছে আমি ঠিকঠাক বাইক চালাতে পারবো তো, কোনোভাবে আমি অ্যাক্সিডেন্ট করে যাবো না তো, বা আমি সিগন্যাল মেনটেন করতে পারবো তো। আবার অফিসে পৌঁছালেন, অফিসের কোনো কাজ নিয়ে আমাকে ডেডলাইন করতে হবে, বা আমার কোনো কলিগের সাথে আমার রিলেশনশিপটা সেটা নিয়ে কন্টিনিউয়াস, আমার বাড়ি ফেরার পরেও মনে হচ্ছে আবার কালকে অফিস, আবার মানে একটা একটা সাইকেলের ভেতরে এবং ফ্রি ফ্লোটিং সারাক্ষণ এটা কন্টিনিউয়াস অ্যাংজাইটি যেটা অহেতুক, যেটার প্রয়োজনীয়তা নেই। তো যখন কোনো এরকম পেশেন্ট আছে যিনি মানে যার অ্যাংজাইটি আছে, তো তাকে কি করে হ্যান্ডেল করে? এটা এই আমারও সেই একই জায়গা। আসলে থেরাপিউটিক জায়গাটা কিরকম বলতো, যে যিনি আসছেন মানে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স আমাদের সাইকোলজির মেইন জায়গা। হ্যাঁ, এবার তোমার ধরো এইরকম একটা সমস্যা হয়েছে, তুমি এই আউটকামটা একরকম ভাবে দাও, আমি একরকম ভাবে দিই। এবার থেরাপিটাও সেরকম ডিপেন্ড করে যে পার্সনটা কি, পার্সোনালিটিটা কিরকম, সে কিরকম থেরাপি নিতে পারবে, বা তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, বা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের থেকেও আমি বলবো ফ্যামিলি হিস্ট্রি কিরকম রয়েছে, ফ্যামিলি সাপোর্ট কিরকম রয়েছে। মানে ধরো তুমি এই যে সমস্যাটা নিয়ে আমি এখনই যে এক্সাম্পল দিলাম, হয়তো সেই ভদ্রলোক একা বাড়িতে থাকেন, আমি তাকে যে থেরাপিটা দেবো এই অসুবিধাটা নিয়ে একজন আমার কাছে এসছে যে তার বাবা মা হাজবেন্ড ওয়াইফ বা ওয়াইফ এরকম কারোর সাথে থাকে, বাড়িতে 3-4 জন রয়েছে, তাকে আমি থেরাপিটা আরেক ভাবে দেবো, তার ফ্যামিলি থেরাপিটা আরেক রকম ভাবে হবে। সেই রকমই ডিপেন্ড অন কেসেস। তো একটা কেস আমি বলছি, মানে নর্মাল এক্সাম্পল দিচ্ছি, যে একটা রিলেশনশিপে ধরুন যে কোনো একজন সন্দেহ করছে যে তুই করছিস, ওই করছিস, তুই এখানে যাচ্ছিস, তুই ওইখানে যাচ্ছিস, তুই এটা করছিস না, তুই অন্য কারোর সাথে করছিস, এটা মানে একটার পর একটা হয়েই যাচ্ছে। একটা হলো ওটা দেখলো যে না এটা ঠিক আছে, তারপর আরেকটা সন্দেহ করছে, তো এটাও কি অ্যাংজাইটির একটা এক্সাম্পল? হ্যাঁ, এইটা অ্যাংজাইটি একটা সমস্যা, বা সম্পর্কে ইনসিকিউরিটির থেকে একটা জায়গা তৈরি হয় সেটা, বা যেই একটা ওয়ান কাইন্ড অফ পার্সোনালিটি আছে, যে পার্সোনালিটিতে একটা ইমোশনাল বন্ডিং এর জায়গাটা এই পার্সোনালিটির মানুষদের খুব স্ট্রং হয়। মানে তারা যখন তাদের নিজেদের কাছের মানুষদের কারোর সাথে শেয়ার করতে পারে না কোনোভাবেই, সেটা বন্ধু হতে পারে, মা বাবা হতে পারে, করতে পারেন না। তারা মনে করেন যে তিনি যদি আমার কাছের মানুষ হন, তাহলে তিনি আমারই কাছের মানুষ, আর কারোর কাছের মানুষ হতে পারবেন না। এছাড়াও এই যে সমস্যাটা, এই সন্দেহ প্রবণতা বা কোনো কিছু ব্যাপারে সাসপিশিয়াসনেস, এটা কিন্তু একরকমের এক জায়গায়, মানে এটা সবার ক্ষেত্রের ভেতরে আমি বলছি না, কিন্তু এমন দেখতে পাওয়া যায় যে ডেলিউশন এটাকে আমরা বলি, মানে একটা রোগই থাকে যেটা ডেলিউশন অফ ইনফিডেলিটি, মানে পার্টনারের প্রতি তার একটা এমনই সাসপিশিয়াসনেস যেটা একটি মানসিক রোগে পরিণত হচ্ছে। মানে একটা এক্সাম্পল দিচ্ছি, মানে এরকম হতে পারে যে আমার পার্টনারের গায়ে একটা আঁচলের দাগ থাকলে, কোনোভাবে হয়তো আঁচল লেগেছে, আমি সেইটাকে লিড করছি টু হয়তো কোনো রকম ভাবে আমার পার্টনার অন্য কারোর সাথে শারীরিক সম্পর্কে জড়িয়েছিলেন, এবং তার ফলে তার এফেক্ট এটা, মানে এইটা একদম ফলস, ফার্ম, আনশেকেবল, কিছু ভাবেই সেটাকে মানে নড়াতে পারবে না, এবং এতটাই ফার্ম, এতটাই ফলস, তুমি কোনোভাবেই প্রমাণ দিয়েও সেটাকে নাড়াতে পারবে না। এটা কিন্তু একটি ডিসঅর্ডার, সাইকিয়াট্রিক রোগ, ওষুধ। তো এটার জন্য কি মেডিসিন দরকার? এটার জন্য মেডিকেশন দরকার, এটার জন্য থেরাপি দরকার, এবং কাপল থেরাপি যেটা আমরা বলি সেটা প্রয়োজন। দরকার হলে ফ্যামিলি থেরাপি, এবং দেখতে হয় যে তাদের ফ্যামিলি হিস্ট্রি কি রয়েছে, সেই পার্টনারের প্যারেন্টিং সে কিরকম পেয়েছে, তার বাবা মার ভিতরে কিরকম সম্পর্ক দেখেছে, আমরা যেটাকে বলি লাইফ সাইকেল স্টেজেস, ছোটবেলা থেকে কিরকম ভাবে ফ্যামিলি এনভায়রনমেন্টে সে বড় হয়েছে, এটা কিন্তু খুব বড় ইম্পর্টেন্ট জায়গা। পুরোপুরি কিউরেবল এটা? হ্যাঁ, অবশ্যই ট্রিটমেন্টটা কিউরেবল। নেক্সট যেটা আসবো সেটা হচ্ছে, মানে যখন একটা বাচ্চা ছোট থাকে, তো বাবা মার মধ্যে খুব অশান্তি হচ্ছে, সেটা ছোট থেকে দেখে বড় হচ্ছে, বাবা মার মধ্যে সম্পর্ক ঠিক নেই, বা বাবা মাকে মারছে, ঠিক আছে, খুব অশান্তি হচ্ছে, সেটা বুঝতে পারছে না, কিন্তু দেখে বড় হচ্ছে, বা অনেক রকম অন্য সমস্যা থাকতে পারে। তো সেই ক্ষেত্রে সেই বাচ্চাটার মেন্টাল হেলথ কেমন হয়? এটা খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন করেছো এখনকার দিনে। আমার চেম্বারে যদি আমি একপাশে 20টা বাচ্চাদের কেস পাই, চাইল্ডহুড কেস, তার ভেতরে দেখতে পাওয়া যায় যে 20টি চাইল্ডহুড কেসের ভেতরে 18টি চাইল্ডহুড কেসে তার বাবা মার ভেতরে কোনো সমস্যা রয়েছে। মানে বাবা মা হতে পারে, বা মায়ের সাথে ইনলস ফ্যামিলি, মানে তার ঠাকুমা এরকম, বা বাবার সাথে তার ইনলস ফ্যামিলি, মানে মায়ের বাড়ির দিকে এরকম কোনো সমস্যা, বা বাড়ির যে অন্যান্য এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার্স এর সাথে কোনো সমস্যায় মা বাবা জড়িত।
এবং ভার্বাল অ্যাবিউজ, ফিজিক্যাল অ্যাবিউজ, আত্মসমালোচনা, নেগেটিভ কমেন্টস, এর ভিতরে বাচ্চারা বড় হচ্ছে। এটা বাচ্চাদের মেন্টাল হেলথকে খুব খারাপ ভাবে একটা এফেক্ট ফেলে, এবং তার জন্য বাচ্চাদেরও কিন্তু ডিফারেন্ট সাইকিয়াট্রিক ডিসঅর্ডার হয়। তাদের কিন্তু এই সাইকিয়াট্রিক ডিসঅর্ডার হওয়ার অবশ্যই অনেক নিউরোলজিক্যাল, নিউরোট্রান্সমিটার ইস্যু, হরমোন ক্ষরণের ইস্যু, সেগুলো জেনেটিক ফ্যাক্টর, এগুলো তো থাকেই। তার সাথে এই ফ্যাক্টরটা মানে সোশ্যাল বা ফ্যামিলিয়ার ফ্যাক্টর একটা বড় কারণ। এই জন্য বিভিন্ন সাইকিয়াট্রিক ইস্যু, চাইল্ডহুড সাইকিয়াট্রিক ইস্যু, যেরকম ধরো অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার, ADHD, কন্ডাক্ট ডিসঅর্ডার, ODD, অপোজিশনাল ডেভিয়েন্ট ডিসঅর্ডার, বিভিন্ন বিহেভিয়ারাল প্রবলেম বাচ্চাদের ভিতরে দেখতে পাওয়া যায়। স্লো লার্নার, বাচ্চারা শিখতে দেরি করছে, বা বাচ্চার কথা বলতে দেরি করছে। একটা বাচ্চা 2-2.5 বছর বয়স কথা বলতে পারছে না, ফিজিক্যাল কোনো ইস্যুস নেই কিন্তু কথা বলতে পারছে না, আমরা তখন রেফার করছি টু আ স্পিচ থেরাপিস্ট। সেখানেও কিন্তু দেখতে পাওয়া যায় বাড়িতে কনফ্লিক্ট রয়েছে। আরেকটা মানে রিলেটেড একটা কোশ্চেন, সেটা হচ্ছে ধরুন বাবা মা এমন কিছু করতে চেয়েছিলেন যেটা করতে পারেননি, বা তার ইচ্ছে ছিল সেটা করতে। যদি একটা ধরুন এক্সাম্পল দিয়ে নিই, বাবা ক্রিকেট খেলতে ভালোবাসতো, তো কোনোভাবে হয়নি সেটা। মা ড্রয়িং করতে ভালোবাসতো, কোনোভাবে হয়নি সেটা। এবার তার যে সন্তান, তাকে দিয়ে সেটা করাতে চাইছে, কিন্তু যে চাইল্ড আছে সে অন্য কিছু করতে ভালোবাসছে, কিন্তু তার উপরে প্রেশার দেওয়া হচ্ছে এইটা করতেই হবে, কিন্তু সে সেটা করতে চাইছে না, সেখানে মন দিতে পারছে না। তো সেখানে তার কিরকম প্রবলেম হতে পারে? একদম, সেখানে তো তার ডিপ্রেশন, প্রথমেই আমরা যেটা দিয়ে কথা শুরু করলাম, ডিপ্রেশনের জায়গা তৈরি হতে পারে। বাবা মার প্রতি একটা অচূড়ান্ত অ্যাগ্রেসিভনেস, সেই জায়গাটা তৈরি হতে পারে। পড়াশোনা অমনোযোগিতা হয়ে যেতে পারে, মিথ্যে কথা বলা, এই জায়গাটা তৈরি হতে পারে। বিভিন্ন বিহেভিয়ারাল সমস্যা, সেরকম জায়গা তৈরি হতে পারে। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আমার নিজে একটা কেসের এক্সাম্পল দিচ্ছি। সেই কেসে কি হয়েছে, ছেলেটির বাবা মা দুজনেই আমাদের সমাজে খুব প্রতিষ্ঠিত, একজন শিক্ষার দিক থেকে আর একজন আছেন পুলিশ ডিপার্টমেন্টে রয়েছে। এবং বাচ্চাটি 14 বছর বয়স, এর ভেতরে তার বিহেভিয়ারাল প্রবলেম এমন জায়গায় এসে দাঁড়িয়েছে যে সে আমার চেম্বারে ঢোকার আগে একটা করে সিগারেট খেয়ে তারপর আমার চেম্বারে ঢোকে। আমি সিসিটিভিতে লক্ষ্য করেছিলাম। সেই বাচ্চাটি 14 বছরের ছেলেটি, একদম। এবং আমার সাথে ফার্স্ট সেশনে এসে, আমি যখন সেশনে আমরা র্যাপো এস্টাবলিশমেন্ট করছি, আমি ওর পকেট থেকে 4টে সিগারেট বের করতে পেরেছি, আমার এই টেবিলে রেখে গেছিল। তাছাড়াও ডিফারেন্ট টাইপ অফ অ্যাডিকশন, এই জায়গাটাও কিন্তু বাচ্চাদের ভেতরে তৈরি হয়। স্কুল ড্রপ আউট, একটা নামি স্কুলেও পড়তো কিন্তু সেই স্কুলেও আর যাচ্ছে না। ডিফারেন্ট টাইপ অফ মাল্টিপল রিলেশনশিপ 14 বছর বয়সে। এবং ওর পকেটে, ওর ব্যাগের পকেটে ওর মা একটা কন্ট্রাসেপটিভের জায়গাও কিন্তু খুঁজে পেয়েছে। এরকম জায়গাও কিন্তু তৈরি হয়েছে। এবং বাবা মার ভেতরে, তাদের বাবা মার ভেতরে সেপারেশন চলছে, দুজনের ভেতরে বেশ কিছু কনফ্লিক্ট ছোটবেলা থেকে দেখেছে। এবং সে মাকে মারতে যাচ্ছে, বাজে কথা বলছে, অ্যাবিউসিভ ল্যাঙ্গুয়েজ ইউজ করছে, রাত 2-3টে অব্দি জেগে থাকছে, গেম খেলছে, মোবাইলের জায়গা থেকে কিছুতেই সরিয়ে আনা যাচ্ছে না। এবং ড্রাগের নেশার জায়গাটা এতটাই রয়েছে যে বাড়িতে যে প্রয়োজনীয় জিনিসগুলো, সেগুলোও মানে প্রয়োজনীয় অপ্রয়োজনীয় যাই বলো, সেগুলোকে সে বিক্রি করে সেখান থেকে কিছু পয়সা রোজগার করছে, পয়সা পাচ্ছে, যেখান থেকে সে নেশার জায়গাটা তৈরি করছে। তো এখন সে সাইকিয়াট্রিক ট্রিটমেন্টে রয়েছে, সাইকিয়াট্রিস্ট তাকে মেডিসিন দিয়েছেন, সে জায়গাটা অনেকটা কাম ডাউন হয়েছে। বিহেভিয়ারাল থেরাপি বা তার সাথেও তার প্যারেন্ট ম্যানেজমেন্ট, ফ্যামিলি থেরাপি করা হচ্ছে। বাবা মাকে আলাদা করে আমরা সেশনে ডেকে ডিসকাশন সেশনস নিয়েছি। সেই জায়গাটা থেকে আগের থেকে বেটার, কিন্তু এখনো সেই জায়গাটা কিন্তু পুরোপুরি কমপ্লিশন, বেটারমেন্ট আসেনি। কারণ মাঝখানে এরকম হয়েছিল যে একটু ভালো আছে দেখে বাবা মা বলছিল ঠিক আছে ভালো আছে, তো এখন আর ট্রিটমেন্টে যেতে হবে। এটাও কিন্তু একটা বড় অসুবিধা। তো আপনি তো অনেক কেসেস দেখেছেন এরকম, তো আমার অডিয়েন্সের জন্য এরকম একটা এক্সপিরিয়েন্স, এটা মানে আমার শুনে কেমন একটা লাগলো যে 14 বছর বয়সে এটা কি করে হয়। তো আপনার কি মনে হয় যে বাবা মা যে এই প্রেশারটা ক্রিয়েট করে সেটা কি ঠিক, মানে বাচ্চার ফিউচারের জন্য অনেক সময় করা হয়, এটা কি ঠিক নাকি যে যেখানে যেতে এসে তাহলে সেখানে যেতে হবে? একদম একদম ঠিকের জায়গা অবশ্য বলবো না, এটা ঠিক নয়, কিন্তু দ্য ওয়ে ইউ আর ডেলিভারি, আপনি কিভাবে প্যারেন্টিং দিচ্ছেন। আপনার হতেই পারে আপনি নাচ করতে চেয়েছিলেন, জীবনে কোনো বাধার কারণে আপনি নাচ করে উঠতে পারেন, আপনি চাইছেন আপনার মেয়ে বা ছেলেটি নাচ নিয়ে এগোক, কিন্তু তার না ইচ্ছে থাকতে পারে।
তার নাই, তার হয়তো একদম ডিফারেন্টলি তার ক্রিকেট খেলতে পছন্দ হয়, সে মেয়ে হয়েও তার ক্রিকেট খেলতে পছন্দ হয়। প্রথমে বাবা মাদের কোন জায়গাটা তারা আটকায় বলতো, যে সমাজ কি বলবে, কে কি ভাববে। আমি একটা সরকারি চাকরি করি বা তোমার মা স্কুলে পড়ায়, তুমি আমাদের ছেলে মেয়ে হয়ে, আমি এরকম এক্সাম্পল দিচ্ছি যে আমাদের কাছে বাচ্চারা এসে বলেন যে আমরা ইউটিউবার হবো ম্যাডাম, আমরা গেমিং এর চ্যানেল খুলবো। তো বাবা মা সেটা নিয়ে এতটাই প্রেশার ক্রিয়েট করছে যে সামনে তার 10 বোর্ডের এক্সাম ছিল, সেটা খুব খারাপ হয়েছে রেজাল্টটা, মানে তারপরে আমার কাছে নিয়ে এসছে তাকে। তো আমি বলবো যে এই যে জায়গাটা বাচ্চাগুলোর, কি বলুন তো, আমাদের কাছে আপনি বাড়িতে যেরকম ফুল গাছ লাগান ঠিক সেরকম, আপনি জল দিচ্ছেন, সার দিচ্ছেন, মানে ওকে একটা ভালো পরিবেশ দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু যেই ফুটতে যাচ্ছে সেই সময় আপনি ফুলটাকে তুলে নিচ্ছেন। এবার ওকে একটু ফুটতে দিতে হবে, ও যদি ফুট না, এবং আপনি ফুলটা তুলে নিচ্ছেন এবং ওর উপর প্রেশার ক্রিয়েট করছেন, ভাবছেন যে ও খুব সুবাস ছড়াবে, মানে খুব গন্ধ ছড়াবে চারিদিকে, অনেক নাম ডাক হবে। নাম ডাক যে শুধুমাত্র একটা স্পেসিফিক্যালি আপনি যেটা ভাবছেন সেটা করলেই হবে তা নয়, কিন্তু অবশ্যই আপনাদের স্বপ্ন থাকতেই পারে, কিন্তু সেই স্বপ্নের জায়গাটাকে যদি একটু আমরা সরিয়ে নিতে পারি, বা এরকম হলো যে ঠিক আছে সে ক্রিকেটও খেললো কিন্তু নাচে ভর্তি হলো, নাচটা মাঝে মাঝে গেল, বা নাচটা তার ফার্স্ট প্রেফারেন্স নয়। এবার আপনি ভাবুন তো, আপনার তো হয়তো রান্না করতে খুব ভালো লাগে, কিন্তু আপনাকে হঠাৎ করে আপনার বাড়ির লোকজন বললো রান্নাটা কিচ্ছু করতে হবে না, আপনাকে রোজ অফিসে যেতে হবে, আপনি কি পারবেন? মানে আমি একজন হাউস ওয়াইফ মাদারের কথা বলছি, আপনি কি পারবেন? আপনার অ্যাডজাস্ট করতে তো অসুবিধা হবে, আপনি 4-5 দিন বাদে হয়তো অ্যাডজাস্ট করলেন, 4-5 মাস বাদে, তারপর দেখা গেল যে আপনার ইরিটেশন শুরু হয়ে গেল, আপনার অফিস ভালো লাগলো না, বাড়ির দেশে ঝামেলা করছেন, বাড়ির দেশে মন ভালো থাকছে না, এগুলো আফটার এফেক্ট গুলো হচ্ছে, এবং যেটার এফেক্ট করছে মেন্টাল হেলথ। সে কারণে তাদেরকে একটু বিকশিত হতে দিন, তাদেরকে একটু স্পেস দিন, তাদের ডিসিশনকে একটু জায়গা দিন, তাদের ডিসিশন মেক করার জন্য। তাহলে কিন্তু তারা নিজের জীবনেও, পরবর্তী জীবনে গিয়েও তারা কিন্তু তাদের মেন্টাল হেলথ ভালো থাকবে না, এবং তাদের পার্টনারের মেন্টাল হেলথ তারা ভালো রাখতে পারবে। এবার একটু আলাদা সাইডে যাচ্ছি। এখন যারা মানে ইউথ, আমাদের ইয়াং জেনারেশন, তো অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তারা মানে একটা ছেলে বা একটা মেয়ে মাল্টিপল রিলেশনশিপ আছে। তো মাল্টিপল রিলেশনশিপ যখন হচ্ছে, তো আমি স্পেসিফিক্যালি এটা জানতে চাইবো যে যখন একটা ছেলে ধরুন এরকম করছে বা একটা মেয়ে করছে, তাদের মাইন্ডে তখন কি চলে যে তারা এটা করছে, বা তারা সেখান থেকে কি পাচ্ছে যে তারা এটা করছে? মাল্টিপল রিলেশনশিপ, ওই যে বলছিলাম যে মাল্টিপল রিলেশনশিপ এবং একটা সম্পর্ক থেকে বেরিয়ে এসে খুব শর্ট নোটিশে আর একটা সম্পর্কে চলে যাওয়া, এইটা কিন্তু পুয়ার ইম্পালস কন্ট্রোল যাদের থাকে, বা যাদের ধরো আবেগের জায়গাটা তারা কন্ট্রোল করতে পারে না, তাদের এই জায়গাটা খুব বেশি হয়। এইটা মানেই যে তার একটা মানসিক রোগ আছে তা নাও হতে পারে, কিন্তু তাদের ইমোশনের জায়গাটা হয়তো একটু নড়বড়ে। মানে এরকম হচ্ছে, আমাদের কাছে পেশেন্টরা আসে যে ম্যাডাম আমি ওয়াইফের সাথে হ্যাপিলি ম্যারিড, আমার কোনো অসুবিধা নেই, কিন্তু অফিসে আমি একজন কলিগের প্রতি আমি উইক হয়ে পড়েছি এবং ইমোশনালি অ্যাটাচ, এবং তাকেও ছাড়তে পারছি না। কেন ছাড়তে পারছি না বুঝতে পারছি, ছাড়তে পারছি না মানে কথা বলা ছাড়তে পারছি না, কিন্তু কেন কথা বলা ছাড়তে পারছি না, এমনি ইন্টারাক্ট করছি, সারাদিন কি করেছি কি না করেছি সেটা নিয়ে, হয়তো ওয়াইফকে আমি কত ভালোবাসি সেটাই বলছি, কিন্তু বলছি আমি একটা কোনো সম্পর্কের ভেতর জড়িয়ে গেছি, কমিটমেন্টস এর ভেতর জড়িয়ে গেছি। এই জায়গাটা যেটা হয় সেটা হচ্ছে যে হয়তো যে প্রেজেন্ট সম্পর্কে তুমি রয়েছো বা সে রয়েছে, সেই সম্পর্কের হয়তো কোথাও কোনো লুফোলস রয়েছে, যে জায়গাগুলো হিডেন, বা যে জায়গাগুলো আমরা চেয়েও দেখছি না। আমার মনে হচ্ছে যে, একটা এক্সাম্পল দিই, আমার মনে হচ্ছে যে আমি আজকে শপিং এ যাবো, কিন্তু আমার ব্যস্ত বয়ফ্রেন্ডকে আমি যখন বললাম আমি শপিং এ যাবো, সে একটা দেখালো যে না আমার আজকে অফিস আছে বা আমার আজকে কোনো কাজ আছে। এবার আমি তখন ভাবলাম মনে, যে আমাকে তো একজন ম্যাচিওর গার্লফ্রেন্ড হতে হবে, আমি তখন বললাম যে আচ্ছা না ঠিক আছে, তুমি তোমার কাজটা আগে প্রায়োরিটি দাও, আমরা পরে একদিন যাবো। এখানে আমি হয়তো এই সিচুয়েশনটা খুব ভালো হ্যান্ডেল করলাম, বয়ফ্রেন্ডের কাছে আমি হলাম একজন রেসপন্সিবল গার্লফ্রেন্ড, যে আমি বয়ফ্রেন্ডকে বুঝলাম, কিন্তু আমার মনে যে দুঃখটা হলো, আমি যে এক্সপেকটেশনটা নিয়ে গেছিলাম সেটা ব্রেক হলো। সেই এক্সপেকটেশনটা আমি মিট আপ করতে পারলাম না বলে আমার কোথাও গিয়ে ফোকাসটা শিফট হলো যেই একজনের সাথে, যে হয়তো আমাকে খুব ছোট্ট একটা আনন্দ দিতে পারে, যে আমাকে হয়তো একটু ফুচকা খাওয়াতে নিয়ে যেতে পারে, যেটা আমার ব্যস্ত বয়ফ্রেন্ড করতে পারে না।
এবার এই জায়গাটা দেখতে হবে, প্রত্যেকটি পার্টনারকেই দেখতে হবে ছোট ছোট বিষয়ে যে জায়গাগুলোতে আনন্দ পাচ্ছে আমার পার্টনার বা আমিও আনন্দ পাচ্ছি, সেই জায়গাগুলো ফোকাস করতে। মানে এরকম নয় যে আমরা 15 দিন বাদে একটা 5 স্টারে গেলাম, 5 স্টারে গেলে হয়তো সবসময় সেই মজা নাও পাওয়া যেতে পারে। একটা 10 মিনিটের ওয়াকও কিন্তু একটা খুব সুন্দর সময় দেয়। তো এই ছোট ছোট জায়গাগুলো তৈরি হতে হতেই কিন্তু একটা বড় জায়গা তৈরি হয় ওই যেটা। এবং এই ঘটনাতে এই যে পার্টনার মেয়েটির কথা বললাম, মানে যে এক্সাম্পলটা দিলাম, সেই জায়গাটাতে বলবো যে তাকে সেই জায়গাটা প্রকাশ করতে হবে যে তুমি কি করলে, তুমি সাবমিসিভ হয়ে গেলে, তুমি তোমার ইমোশনটা সাবপ্রেস করে দিলে। যে ইচ্ছে হয়েছিল একটু ঘুরতে যাওয়ার, কিন্তু তুমি আর বললে যে না, আমাকে একজন রেসপন্সিবল গার্লফ্রেন্ড হতে হবে, আমাকে বুঝতে হবে ওর জায়গাটা। সবসময় নাই বুঝতে হবে, কিছু কিছু জায়গায় অবশ্যই বুঝতে হবে, কিছু কিছু জায়গায় তোমার ইমোশনটাকে এক্সপ্রেস করতে হবে, বাট নট ইন আ হার্শ ওয়ে, নট ইন আ অ্যাগ্রেসিভ ওয়ে। ঠিক আছে, এরকম হতে পারে আমার এক্ষুনি যেতে ইচ্ছা করছে, সেটা হয়তো এক্ষুনি না হয়ে যে আফটার রিটার্নিং ফ্রম দ্য অফিস আমরা একটা, তুমি যখন স্টেশনে নামবে, আমি স্টেশনে যাবো, আমরা 10 মিনিট হেঁটে বাড়ি ফিরবো, যেটা হয়তো তুমি রিক্সায় বা যেটা তুমি গাড়িতে আসো, সেই জায়গাটা সেইভাবে আমাদের কিন্তু রিশাফল করতে হবে ইন আওয়ার রিলেশনশিপ। তো এই যে মাল্টিপল রিলেশনশিপ, এটা তো মানে ঠিক না, সোসাইটি তো এটাকে মানে মেনে নেয় না, ঠিকভাবে দেখে না। দেখো, একজন সাইকোলজিস্টের কাছে তুমি যদি কোনো কিছু বিষয়তেই জিজ্ঞেস করো যে কোনটা ঠিক কোনটা ভুল, আমি কিন্তু বলবো যে আমরা একদম নন জাজমেন্টাল। কোনো কিছুতে এটা ঠিক বা এটা ভুলের জায়গা আমাদের কাছে নেই। কেন করছে এই বিহেভিয়ারটা বা এর বিহেভিয়ার পিছনের কারণ কি, তা সেইটার জায়গাটাই হচ্ছে আমাদের ফোকাসের জায়গা। হয়তো ওই যেটা বলছিলাম যে কিছু ইমোশনাল ব্যাগেজ রয়েছে হয়তো, বা কোনো লুপহোলস রয়েছে রিলেশনশিপে, যে রিলেশনশিপে রয়েছে, বা ধরো এমন একটা কাইন্ড অফ পার্সোনালিটি থাকে মানুষের, সেখানে কিন্তু মাল্টিপল রিলেশনশিপ থাকাটাই হচ্ছে তার সিমটম, বুঝতে পারলে? তো এবার কোনো ইমোশনাল ব্যাগেজ থাকতে পারে, যেটা বলছিলাম, পুয়ার ইম্পালস কন্ট্রোল, বা নিজের পুয়ার ডিসিশন মেকিং, মানে বিভিন্ন ফ্যাক্টরস আর রিলেটেড। তো সেইটার জন্য কিন্তু মানুষ এরকম বিহেভ করে থাকে। মানে আমাদের কাছে মানুষ কেন এই বিহেভটা করলো বা এটা ঠিক বা ভুল জায়গাটা নয়, কেন করলো এবং সেইটাকে বেটারমেন্টের জায়গায় নিয়ে যাওয়াটাই হচ্ছে বা থেরাপিউটিক প্রসিডিওরের মাধ্যমে সেটাই সাইকোলজিস্টের জায়গা। কেউ যদি পার্টনার চুজ করতে চায়, তো সেই ক্ষেত্রে কোন দিকগুলোকে দেখতে হবে? পার্টনার চুজ করতে গেলে দেখতে হবে যে পার্টনার চুজ করছে তার সাথে প্রথম পয়েন্টটাই যেটা আমি বলবো যে তার সাথে কম্পেটেবিলিটির জায়গাটা ফার্স্ট। সেকেন্ড হচ্ছে যে দুজন যে একসাথে থাকছে, সেটা হতে পারে লিভিং হতে পারে বা কোনো সামাজিক মানে সোশ্যাল ম্যারেজও হতে পারে, সেটা সেই জায়গাটাতে একে অপরের ফ্যামিলির জায়গাটাকে কিন্তু আমাদের প্রথমে দেখতে হবে। কারণ ফ্যামিলি ইস্যুস বা হতে পারে, যে একটা এক্সাম্পল দিচ্ছি, যে কোন একজন ছেলে বা মেয়ের, সে যদি তার ফ্যামিলি কনফ্লিক্ট দেখে বড় হয়, তার এফেক্ট কিন্তু তার রিলেশনশিপে পড়বে। এবার তুমি বলবে আমি একজনকে ভালোবেসেছি, আমি কি তাহলে তার বাবা মার খোঁজ খবর আগে নেবো? একদমই সেটা নয়। কিন্তু আমি বলতে চাইছি, যখন সম্পর্কে রয়েছো, এই জায়গাগুলো তোমার জেনে নেওয়া প্রয়োজন। কারণ পরবর্তীতে অ্যাডজাস্টমেন্ট, সেটা আবারও বলছি, লিভ ইন হতে পারে বা সোশ্যাল ম্যারেজ হতে পারে, এই জায়গাগুলোতে তোমার সেই অ্যাডজাস্টমেন্টের জায়গাটা কিন্তু অসুবিধা হবে, কারণ ডিফারেন্ট অ্যাডজাস্টমেন্ট ইস্যুস কিন্তু থাকতে পারে। আর একটা জায়গা, তোমার গোল বা তুমি তোমার লাইফে যে গোল, সেটাতে তোমার পার্টনার তোমাকে কতটা স্যাক্রিফাইস করছে বা সে কতটা তোমাকে সাপোর্ট করছে। তুমি চাইছো একটা বিউটিশিয়ান কোর্স করতে, তোমার যার সাথে তুমি সম্পর্কে আছো সে তোমাকে অন্যভাবে সাপোর্ট করে, কিন্তু সে চাইছে তুমি সবসময় বাড়িতে থাকবে, কোনো কারণে বাড়ির বাইরে যাবে না। মানে তোমার গোলটাই রিচ করতে কোথাও একটা বাধা হচ্ছে। আরেকটি জায়গা হচ্ছে যে তুমি যেরকম সেটা সেভাবে সে অ্যাকসেপ্ট করছে কিনা, নাকি তোমাকে চেঞ্জ হতে হবে তার জন্য তোমাকে রোগা হতে হবে, তার জন্য তোমাকে অল্প কথা বলতে হবে, তার জন্য তোমাকে কথা আস্তে বলতে হবে, তার জন্য তুমি রেগে যেতে পারবে না, তাই কি? সেটা কি? যদি সেটা হয়, তাহলে তুমি তার ট্রু সেলফটা দেখাচ্ছ না, তুমি না মুখোশ করে রয়েছো। এবং মুখোশটা আমরা বেশি দিন পরে থাকতে পারি না, কিছুদিন বাদে আমাদের সাফোকেশন হবে, আমরা মুখোশটা খুলে ফেলবো। যেই মুখোশটা খুলে ফেলবো, সামনের পার্টনার কিন্তু সেটা অ্যাকসেপ্ট করতে পারবে না এবং ক্ল্যাশ শুরু হয়ে গেল। এখন সোসাইটিতে সুইসাইড একটা খুব বড় একটা সবসময় থেকেছে, এখন বলে না, সবসময় থেকেছে। তো যখন একটা মানুষ সুইসাইড করছে,
তো কতটা তার শক্তি লাগে মনের দিক থেকে, বা যখন সে সুইসাইড করে সে কি মেন্টালিটিতে চলে তখন? সুইসাইড যে যারা করছেন তাদের কোন রকম সাইকিয়াট্রিক সমস্যা অবশ্যই আছে। হয়তো সেটা ডায়াগনস্ট হয়নি, হয়তো সে জায়গাটায় পৌঁছতে পারেননি, তিনিও বুঝে উঠতে পারেননি। কিন্তু শুধু আরেকটি মিথস আছে আমাদের সোসাইটিতে যে ডিপ্রেশন হলেই শুধু সুইসাইড করে মানুষ, তা নয়। কিন্তু আরো অন্যান্য অনেক কারণ আছে যার জন্য মানুষ সুইসাইড করে। যেমন এমন একটা পার্সোনালিটি আছে যে পার্সোনালিটি মানুষ খুব বেশি সুইসাইড প্রোন, বা স্কিজোফ্রেনিয়ার মতো বড় রোগ থেকেও কিন্তু মানুষ সুইসাইড করে থাকেন, বা অত্যাধিক অ্যাংজাইটি এই জায়গা থেকে, বা অসম্ভব গিল্ট ফিলিং, এখান থেকেও কিন্তু ডিপ্রেশন তৈরি হয় এবং সেখান থেকে সুইসাইড হয়। ডিপ্রেশন থেকে সুইসাইড অবশ্যই হয়, কিন্তু আরো অন্যান্য ফ্যাক্টরস আনতে হবে, আমি সেটাই বলছি। এবং আরেকটি জায়গা আছে, সেটা হচ্ছে যে সুইসাইড করা মানে যে সুইসাইড করতে যাচ্ছেন তার সঙ্গে সুইসাইড নিয়ে আলোচনা করা যাবে না, বা যে মন খারাপ করে আছে তাকে এরকম বলা যাবে না যে সুইসাইড করো না, বা সুইসাইডের চিন্তা মাথায় এনো না। যদি সুইসাইড কথাটা শুনে মাথায় আবার সুইসাইডের চিন্তা আসে, এটা একটা প্রচন্ড ভুল ধারণা। যে কথা বলতে চাইছে তার সাথে কথা বলুন। সে যদি সুইসাইড নিয়েই কথা বলতে চায়, আমার মরে যেতে ইচ্ছে করছে, তাহলে সেইটা নিয়েই কথা বলুন। সবসময় ডিস্ট্রাক্ট করলে চলে না, আমাদের কিছু কিছু জায়গায় ফোকাস করে প্রবলেমেটিক জায়গা নিয়ে ফোকাস করতে হয়। আরেকটি জায়গা, এটা একটা খুব প্রচলিত, যে ও খুব এসকেপ করতে ভালোবাসে, সে কারণে ও সুইসাইড করলো। ও চাইছে না ও এত ভীতু কেন? একটা সম্পর্ক শেষ হয়েছে, সুইসাইড করে ফেললো। একটা চাকরি পেলো না, সুইসাইড করে ফেললো। ভীতু, এই জায়গাটাও একদম ভুল। সে ভীতুর জায়গা নয় বা সাহসীর জায়গা নয়, তার মানসিক জায়গাটা এমন জায়গাতেই পৌঁছেছে যে সে নিজেকে শেষ করার কথাটাই ভেবেছে। এবং পুয়ার ইম্পালস কন্ট্রোল, যাদের ইমোশনাল ইম্পালসটা খুব সহজে ভেঙে যায়, তাদেরও কিন্তু সুইসাইডের প্রবণতা বেশি থাকে। যেরকম ও বারবার রেগে গিয়ে বলছে তো সুইসাইড করবে, এ তো কোনোদিন সুইসাইড করবে না। এই যে এটা খুব তোয়াক্কা না করা, এই কথা, এটাও কিন্তু যারা তাদের মন খারাপ, তাদের কিন্তু বেশ কিছু সাইকোলজিক্যাল ইস্যু হচ্ছে, সাইকিয়াট্রিক ইস্যু হচ্ছে, তাকে যেটা প্রয়োজন তার প্রফেশনাল হেল্পের। বাড়ির লোক তাকে ওরকম ইগনোর না করে, বারবার বলছে সুইসাইড করবে না, ইগনোর না করে তাকে ট্রিটমেন্টের ভেতরে আনুন, তাকে ফোকাসের ভেতরে আনুন। হ্যাঁ, এবং এরকমও একটা জায়গা, সেটা হচ্ছে যে সুইসাইড মানে খুব প্ল্যানিং থাকবে, তাও নাও থাকতে পারে। কিন্তু আজকে রাতে হঠাৎ আমার খুব রাগ হলো, হঠাৎ গিয়ে আমি সুইসাইড করে ফেললাম, এটাও কিন্তু ঘটনা ঘটেছে। আমার কিন্তু খুব একটা পঞ্চবার্ষিকী পরিকল্পনা নাও থাকতে পারে। সুইসাইডের সাথে রিলেটেড একটা জিনিস, যেটাকে আমরা বলি ডেলিবারেট সেলফ হার্ম। বাসে ট্রেনে দেখতে পাওয়া যায়, বাসে বা মেট্রোয়ে ট্রেনের হ্যান্ডেলটা ধরেছে, তার হাতে ডিফারেন্ট কাট মার্কস দেখতে পাওয়া যায়। এটা হাতটা যেহেতু উন্মুক্ত, সেজন্য হাতটা দেখতে পাওয়া যায়। পেশেন্টরা এরকম হয় যে পা কাটছেন বা পেটের চর্বির জায়গাটা কাটছেন, এরকমও দেখতে পাওয়া যায়। তো এটাও কিন্তু, এটা বলবো না যে এটা সুইসাইডের ওয়ার্নিং স্টেজ, কিন্তু যারা তাদের ইমোশনের জায়গাটা কন্ট্রোল করতে পারছে না, তারা আমার পেশেন্টরা আমাদের কাছে এসে বলেন যে ম্যাডাম এত রাগ হচ্ছিল, মনে হচ্ছিল যদি নিজেকে আমি একটু আঘাত করতে পারি তাহলে যেন রাগটা করবে। সে কারণে আমি সামনে একটা ধারালো কিছু পেয়েছি এবং সেটা দিয়ে আমি হ্যান্ড কাটস করেছি। এবং সেই কাজটা হতে পারে খুব ডিপ, বা হতে পারে একদমই চামড়া কাপড়তে, যেটার জন্য খুব একটা ইমার্জেন্সি সিচুয়েশন তৈরি হলো না। এইটা কিন্তু বুঝতে হবে যে তখন তার কোনো সাইকোলজিক্যাল অ্যাসিস্ট্যান্স অবশ্যই প্রয়োজন। একটা খুব ট্রেন্ড চলে বাচ্চাদের, স্কুলের ভেতরে আমরা এরকম বহু পেশেন্ট পাই, ম্যাডাম বন্ধু হাত কেটেছে তাই আমি হাত কেটেছি। আমি অনেককে দেখেছি হাত কাটতে। এই হাত কাটাটা ট্রেন্ড নয়, কিন্তু এটার জন্য কিন্তু প্রপার ট্রিটমেন্ট প্রয়োজন, প্রপার সাইকোলজিক্যাল অ্যাসিস্ট্যান্স প্রয়োজন। হয়তো অনেক বড় একটা ডিসঅর্ডারের দিকে সে এগিয়ে যাচ্ছে, একটা টিনেজ বা অ্যাডোলেসেন্স একটা ছেলে বা মেয়ে, তাকে সেই জায়গাটায় ধরতে হবে, তাকে সেই ট্রিটমেন্টটা দিতে হবে। ফ্যামিলি মেম্বাররা সজাগ হন, বাচ্চারা একটু আমাদেরকে ভয় পাওয়ানোর জন্য হাত কাটছে এই বলে ইগনোর করবেন না। আপনি একটা কথা বলছিলেন অফ ক্যামেরাতে, যে যারা বলে যে সুইসাইড করবো তারা কিন্তু করেন, আর যারা কিছুই করে না তারা অর্থ করে দেয়।
হ্যাঁ, যারা বলেই না এরকমও দেখা যায় যে আমি সুইসাইডের, আমরা মানে যে বলছেই না সুইসাইড, সে হয়তো কালকে করবে। আবার যেটা বললাম যে যেটা এরকমও হয়, এটা কি থেকে হয় বলতো, পুয়ার ইম্পালস কন্ট্রোল। মানে যেটা বলছিলাম যে আমার এই মুহূর্তে হাত, মানে আমার কোনো প্ল্যানিং নেই, আমি করে ফেললাম। আর এরকমও হতে পারে যে আমি, আমরা যেটাকে বলি সুইসাইডের কিউজ লাইক, মানে ধরো তো আমার বিলঙ্গিংস গুলো আমি কাউকে দিয়ে দিচ্ছি। আমি বলছি আমি তো আর থাকবো না, আর কি হবে এইগুলো বলে। এইটা কিছু কিছু বিষয়ে দেখতে পাওয়া যায়, পরবর্তীতে এই কিউজটা কেউ ধরতেই পারে না। আবার কিছু কিছু বিষয় কিন্তু এটা অ্যাটেনশন সিকিং, কিছু অ্যাটেনশন সিকিং বিহেভিয়ার বাচ্চাদের ভেতরে, অ্যাডাল্টদের ভেতরেও দেখতে পাওয়া যায় যে এটা কাইন্ড অফ পার্সোনালিটি ডিসঅর্ডার বলতে পারো, বা ডিপ্রেশন থেকেও হতে পারে যে আমি তো আর থাকবো না, আর কি হবে, এগুলো তুমিই নিয়ে নাও। বা আর কি হবে, আমি আর রেস্টুরেন্টে গিয়ে কি হবো, আমার আর জীবনে কিছু করার নেই, আর তো কদিন আছি। এই জায়গাগুলো থেকে কিন্তু এটা কিন্তু হতে পারে মেবি আ ওয়ার্নিং। সে কারণে এই কথাগুলো যখন কেউ বলছে আপনার কাছের মানুষ, তখন কিন্তু অবশ্যই আপনাকে বুঝতে হবে যে তার সাইকোলজিক্যাল অ্যাসিস্ট্যান্স এর, সাইকিয়াট্রিক অ্যাসিস্ট্যান্স এর প্রয়োজন। একজন প্রফেশনালের কাছে অবশ্যই তাকে নিয়ে যেতে হবে। তাহলে আমরা মানে যখন আমাদের কোনো রোগ হচ্ছে, তো সেই ক্ষেত্রে আমরা ডক্টরের কাছে যাচ্ছি, পেটের রোগ হোক বা অন্য কিছু হোক আমরা যাচ্ছি। তো যখন আমাদের মানে মেন্টাল কোনো ডিসঅর্ডার হচ্ছে, তো সেই ক্ষেত্রে আমরা যাচ্ছি হয়তো ঠিকই, কিন্তু কাউকে বলতে চাইছি না যে আমরা সাইকিয়াট্রিস্টের কাছে যাচ্ছি। তো এই ক্ষেত্রে মানে এই যে স্টিগমাটা আছে সোসাইটিতে, তো এইটা যদি একটু ডিসকাস করি। হ্যাঁ, এবং এই স্টিগমাটা একটা খুব বড় স্টিগমা এই কারণেই, যে কারণে অনেকে মানসিক ভাবে ভালো থাকছে না। আমার একদমই তাই, পেটে ব্যথা, হাঁটু ব্যথা, বুকে ব্যথা, কার্ডিওলজিস্ট সবার কাছে যাচ্ছি, নিউরোলজিস্ট, কিন্তু সাইকিয়াট্রিস্টের কাছে বা সাইকোলজিস্টের কাছে যাচ্ছি যখন বলতে পারছি না। এটা খুব স্টিগমা। কারণ আপনি পারছেন না বলতে, মানে বা আপনাকে কেউ বলেছে আপনি একটা উপবাস করছেন, আচ্ছা সাইকিয়াট্রিস্টের কাছে যাচ্ছে বা সাইকোলজিস্টের কাছে, ওর তো মাথাটা গেছে বা ও তো পাগল, এই কথাগুলো যতদিন না সোসাইটি থেকে যাবে, ততদিন এই স্টিগমাটা থেকে যাবে। এরকমও হতে পারে যে আপনারও একজন প্রফেশনালের প্রয়োজন হয়, এবং শুধুমাত্র সাইকিয়াট্রিক ডায়াগনোস রোগ থাকলেই যে সাইকোলজিস্টের কাছে আসতে হবে তা নয়। কিন্তু কেরিয়ার প্ল্যানিং, রিলেশনশিপ ইস্যুস, বা কিভাবে প্যারেন্টিং করবো বাচ্চাদের, বা ডিফারেন্ট টাইপ অফ জেনেটিক ইস্যুস থাকে বাচ্চাদের, বিভিন্ন ডিসঅর্ডারের, মেন্টাল রিটার্ডেশন, বাচ্চাদের বুদ্ধি কম, বাচ্চার অটিস্টিক বাচ্চা রয়েছে, তাদেরকে কিভাবে মা বাবারা হ্যান্ডেল করবেন, বা তাদের টেম্পার ট্যান্ট্রামস কিভাবে হ্যান্ডেল করবে, এগুলো জানার জন্য কিন্তু, বা এগুলোর জন্য ট্রিটমেন্টের জন্য কিন্তু আমাদের কাছে মা বাবারা আসে। তার মানে কি তারা সবাই পাগল? তা কিন্তু নয়। হ্যাঁ, আপনার যদি মনে হচ্ছে অনেকদিন ধরে আমি কাজে মন দিতে পারছি না, ল্যাথার্জেটিক লাগছে, হতে পারে হয়তো ডিপ্রেশন শুরু হয়েছে সদ্য, আপনি আসুন হয়তো ক্লিনিক্যাল ডিপ্রেশনের জায়গায় পৌঁছয়নি, কিন্তু শুরু হচ্ছে, কিছু ওয়ার্নিং দিচ্ছে, কিন্তু আপনি এটা ভেবে ফেলেছেন যে আপনি দুঃখ বিলাসী হয়ে গেছেন, না আমার দ্বারা আর কিছু হবে না। আপনার দুঃখ হচ্ছে, আপনি স্যাড সং শুনছেন, আপনি কি করে এখান থেকে বেরিয়ে আসবেন? আপনার দুঃখ হচ্ছে, তাহলে আপনাকে ডিস্ট্র্যাক্ট করাতে হবে, আপনাকে প্রয়োজন হলে কারোর সাথে কথা বলতে হবে, সেই জায়গাটা করুন। এবং এই মিথসটা এতটাই বেশি যে এরকমও দেখতে পাওয়া যায়, যারা পড়াশুনো করছে সাইকোলজি নিয়ে, তাদেরকেও এরকম শুনতে হয়, বা সাইকিয়াট্রি নিয়ে, যে ও তো পাগলের ডাক্তার, বা ও এইসব সাইকোলজি নিয়ে বা সাইকিয়াট্রি নিয়ে পড়াশোনা করছে, ও একটা সাইকো বলে কথাটা টার্ন করা হয়, সাইকো বলে কোনো কথাই হয় না বেসিক্যালি। হ্যাঁ, ওর সাইকো প্রবলেম আছে, খুব চলে এই কথাগুলো, এবং টিনেজ অ্যাডোলেসেন্স ছেলে মেয়েদের মুখে এগুলো খুব চলে। কিন্তু এগুলো, এই স্টিগমা থেকে যদি আমরা বেরিয়ে না আসতে পারি, তাহলে কিন্তু আমাদের মনকে ভালো রাখতে পারবো না। আর যদি মনকে ভালো না রাখতে পারি, শরীর ভালো থাকবে না। ঠিক সেরকমই শরীর আর মন, আমার পেট ব্যথা হলে দেখবে আমাদের মন ভালো থাকে না, মানে আমার শরীরটায় কোনো সমস্যা হলে আমার শুয়ে থাকতে ইচ্ছা করছে, যে কাজটা করতে ইচ্ছা করে সেটা মানে করি রোজ, সেটা করতে ইচ্ছা করে না। আবার যেদিকে মনটা ভালো নেই, সেদিকে দেখবে মনে হচ্ছে মাথাটা ব্যথা করছে, গা হাত পাটা ব্যথা করছে, এই সমস্যাটা। তো মন আর শরীর লিঙ্ক। যেরকম ভাবে একজন কার্ডিওলজিস্টের কাছে যাচ্ছেন হার্টের সমস্যার জন্য, মনের সমস্যার জন্য একজন সাইকোলজিস্ট, সাইকিয়াট্রিস্টের কাছে আসছেন, মন খুলে আসুন। হ্যাঁ, না হলে এই স্টিগমা থাকলে কিন্তু আপনি ট্রিটমেন্টটাও সেভাবে অ্যাকসেপ্ট করতে পারবেন না। কিছুদিন ভালো থাকলেন, তারপর মনে হলো ঠিক আছে বাবা আর যাও, বন্ধ করে, এই জায়গাও কিন্তু দেখতে পাওয়া যায়। আপনি একটা কথা বলেছেন যে স্যাড সং শুনি আমরা,
তো এখন সবার ফেভারিট সিঙ্গার অরিজিৎ সিং। তো অরিজিৎ সিং এর ম্যাক্সিমাম যে গানগুলো সেগুলো প্রত্যেকটাই স্যাড। তো আমি স্যাড নয়, আমি হ্যাপি আছি, কিন্তু যেহেতু আমি অরিজিৎ সিং এর গান শুনতে ভালোবাসি তো আমি শুনছি। তো সেটা স্যাড সং, তো সেটা কি আমাদের মানে এফেক্ট করছে কোনোভাবে আমাদের মনে? দেখো, এফেক্ট করছে বিষয়টা দেখতে হবে যে তুমি কোন পরিস্থিতিতে সেটা শুনছো। এবার ধরো তুমি আমার সাথে এই পডকাস্টটা করে যাওয়ার পর তোমার খুব রিলিফ লাগলো যে তুমি যে একটা এম নিয়েছিলে সে কাজটা হয়ে গেল। এবার তুমি বাড়ি ফেরার সময় কানে হেডফোন লাগিয়ে গানটা শুনতে শুনতে যাচ্ছ, তুমি একদম অন্য পার্সপেক্টিভ। ঠিক তোমার সেই মুহূর্তে ধরো এরকম একটা ডিফারেন্ট, বলছি যে তোমার গার্লফ্রেন্ডের সাথে তোমার একটা ইস্যু হয়েছে, ঝগড়া মানে ভুল বোঝাবুঝি, তারপরে তুমি ডেট থেকে বাড়ি ফিরছো কানে হেডফোন। এবার ওই মুহূর্তে তুমি কিন্তু ওই গানটা শুনে রিলেট করছো তোমার ওই জাস্ট একটু আগে ঘটে যাওয়া ঘটনার সাথে, এবং তোমার মনটা আরো বেশি ইমোশনালি ওভারওয়েলম হয়ে যাচ্ছে। কিন্তু এখন হচ্ছে আমার, এখন তো তোমার পারিপার্শ্বিক অবস্থাটা বেশ ভালো, যে আমি ভেবেছিলাম যে এই কাজটা করবো, এই কাজটা হয়ে গেছে, বাড়িতে গিয়ে আমি এই কাজগুলো নিয়ে বসবো। আমাদের মনটা যে অবস্থায় রয়েছে আমরা পারিপার্শ্বিককে সেইভাবেই অ্যাকসেপ্ট করি সেই জায়গা। তো গান কোনোভাবে করছে? গান দেখো, গানের লিরিক্স ধরো এরকম হয়, গানের সাথে আমাদের অনেক মেমোরি কানেক্টেড থাকে। এবার তুমি একটা ফ্রি টাইমে গান শুনছো, তোমার সেই মেমোরিতে মেমোরাইজ করছো যে আগের জিনিসগুলো কত ভালো কেটে কাটিয়েছি, বা হয়তো খারাপ কোনো মুহূর্তও হতে পারে, আর সেগুলো কিছুটা মন খারাপ করে দিতে পারে। কিন্তু আমাদের এটা বুঝতে হবে, যখন দেখছি যে আউট অফ কন্ট্রোল ইমোশন হয়ে যাচ্ছে, আমি গান শুনে কাঁদছি, তখন আমাকে বুঝতে হবে যে না, দিস ইজ নট দ্য প্রপার টাইম। আমি গানটা পরে শুনি, এই গানটা পরে শুনি, আমি নেক্সট গান শুনি। আমি ওই জায়গাটাই বলছিলাম যে যখন আমি দুঃখ পাচ্ছি, আমি দুঃখটাকে আরো বেশি করে পাবো না, আমাকে একটু সরে আসতে হবে। কারণ ওই জায়গা থেকে আমি এই যে দুঃখ পেলাম, এই যে কান্নাকাটি করলাম, তখন আমি সময়ের মতো খেলাম না, চানে গেলাম না, এই জন্য মা আমাকে একটু বকাঝকা করলো। এবার মা বকাঝকা করলো, আমার দুঃখ রয়েছে, আমি মার ওপর একটু বকাঝকা করে ফেললাম, সেখান দিয়ে আমার এনভায়রনমেন্টটা খারাপ হয়ে গেল। বিকেলে আমার একটা কাজ ছিল, সেই কাজটায় যেতে দেরি হয়ে গেল, সেখানে গেলাম যখন কাজটা প্রপারলি করে উঠতে পারলাম না। মানে বুঝতে পারছো কিভাবে পরপর কাজগুলো এফেক্ট করে যাচ্ছে? ঠিক সেইভাবে তোমাকে বুঝতে হবে যে না, এবার আমাকে একটু দাড়ি কমা লাগাতে হবে আমার ইমোশনে। একটা ছেলে যখন কাউকে রেপ করছে, তো রেপ করার সময় তার একটা মেন্টাল কন্ডিশন থাকছে, তো সেই ক্ষেত্রে একটা ছেলে কখন সেই সিচুয়েশনে পৌঁছে যায় যখন সে রেপ করা কিছু পৌঁছে যায়, যে করবেই। হ্যাঁ, রেপের জন্য মানে যারা এটা করেন তাদের তো অবশ্যই মানে অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি জায়গা রয়েছে তাদের ভেতরে, তাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড চেক করতে হবে। হতে পারে মেবি সেও ছোটবেলায় কোনোভাবে ফিজিক্যালি অ্যাবিউজ হয়েছে, এটাও কিন্তু পরিসংখ্যান তাই বলছে। হ্যাঁ, হতে পারে ছেলেরাও অ্যাবিউজ হয়, অবশ্যই হয়। ফিজিক্যালি হতে পারে, ভার্বালিও হতে পারে। ভার্বালি আমি তোমাকে যদি 5টা বাজে কথা বলি, সেটাও কিন্তু একরকমের অ্যাবিউজ। বা তোমার ইচ্ছের বিরুদ্ধে আমি যদি তোমাকে কোনো বাজে ছবি বা ভিডিও দেখাই, এটাও একটা কাইন্ড অফ অ্যাবিউজ। হ্যাঁ, এই অ্যাবিউজ, যারা অ্যাবিউজার্স হয়, পরিসংখ্যান বলছে যে তাদের কোনো চাইল্ডহুড হিস্ট্রি থাকে অ্যাবিউজের। তো রিজেকশন, অ্যাবিউজ, ফ্যামিলি, নেগেটিভ ফ্যামিলি হিস্ট্রি, হ্যাঁ, সেই জায়গাগুলো সেটা দেখতে হবে। আর রেপের জায়গাটা মেনলি আসে অ্যাগ্রেসিভনেস থেকে। মানে আমি পেলাম না মানে আমাকে পেতেই হবে, মানে আমি কখনো না শুনিনি। এবার আমি যেহেতু না শুনিনি, আমি সেই বাধাটাও শুনছি না। শুধু রেপ কিন্তু আননোন পার্সনের মাধ্যমেই হয় এরকম নয়, নোন পার্সনের হয়, বা একটা স্বামী স্ত্রীর সম্পর্কেও কিন্তু রেপ হয়, যেখানে আমার যদি কোনো রকম ভাবে সেই সম্মতি না থাকে, আমার পার্টনার কিন্তু আমার সাথে যদি কোনো রকম সম্পর্ক রাখে, সেটাকে কিন্তু এটা কাইন্ড অফ রেপের জায়গায় ধরা হয়ে থাকে, এবং সেটা বৈবাহিক জায়গাতেও তৈরি হতে পারে। সে কারণে এই জায়গাগুলোকে ফোকাস করা, এবং এইটা প্রথমে দেখতে হবে যে আমি রিজেকশন অ্যাকসেপ্ট করতে পারছি না, আমি খারাপ রেজাল্ট অ্যাকসেপ্ট করতে পারছি না। বা হয়তো দেখা যায় যে একজন রেপিস্ট বা একজন এমন নেগেটিভ বিহেভিয়ার করেছেন এমন কেউ যার একাডেমিক্যাল কোয়ালিফিকেশন দারুণ দেখতে পাওয়া যায়। মানে হয়তো আমাদের কাছে এরকম আসে যে বলে যে ম্যাডাম ফার্স্ট থেকে থার্ড হয়েছে, অ্যাকসেপ্ট করতে পারছেন বাচ্চা। এবার বাবা মা এসে আমাদের কাছে বলছেন, এবার এই সমস্যাগুলো মানে বাবা মাদের বলবো বাচ্চাদের রিজেকশনটা শেখান। বাচ্চা যখনই যেই জিনিসটা চাইছে, সেটা যদি খেলনাও হতে পারে বা খাওয়ার কিছুও হতে পারে,
ওই মুহূর্তে দেবেন না, একটু ডিলে করুন। ওকে ওই নিডটা বোঝান যে আমার এই যে ডিলেইং করছি কেন করছি, আমার একটা খেলনা প্রয়োজন, সেইটা খেলনাটা আমার যদি 5 দিন বাদে আসে আমার কি অসুবিধা হতে পারে, বা খেলনাটা খেলতে খেলতে কদিন বাদে, ছোট বাচ্চাদের জন্য বলছি, কদিনের মাঝে তো খেলনাটা একটু সরিয়ে রাখো। ওইটার প্রতি ওর ইচ্ছেটা, মানে যেটা খুঁজে পাচ্ছি না, এবার ওইটার প্রতি আমার আকর্ষণটা কতটা, আমাকে তাহলে সময় নিতে হবে যে হ্যাঁ তুমি যদি গুড বিহেভিয়ার করো, আফটার 5 days তুমি ওই খেলাটা রিটার্ন পাবে। মানে আমার একটা ইমোশনাল কন্ট্রোলের জায়গা, আমার একটু ডিলেইং করা, আমার ইমোশনটাকে একটু নিজের কন্ট্রোলে নেওয়ার জায়গাটা তৈরি হলো, যেটা আমার পরবর্তীতে এই সমস্যাগুলোর সম্মুখীন আমাকে করতে হবে না, রিজেকশনটা অ্যাকসেপ্ট করতে পারবো। একদম শেষে আমরা চলে আসছি পডকাস্টে। আপনাকে আর একটা কোশ্চেন যেটা আমি জিজ্ঞেস করবো, সেটা হচ্ছে আমরা ট্রিটমেন্ট করাচ্ছি, অনেকে ট্রিটমেন্ট করাচ্ছি, তো রেগুলার ট্রিটমেন্ট করাতে করাতে আমরা কিছুটা ভালো হলো, ধরুন কেউ ভালো হলো কিছুটা, তো তার ফ্যামিলি থেকে এটা ভাবছে যে না আমার ছেলে বা আমার মেয়ে তো ঠিক হয়ে গেছে, তো আর করাবো না ট্রিটমেন্ট। তো যখন ট্রিটমেন্টটা করাচ্ছে না তো আবার ডিটোরিয়েট করছে, তো এইটা কতটা এফেক্টিভ আর এটা কতটা ঠিক বা ভুল? দেখুন আমাদের কাছে না এসে মানুষজন বলেন যে, প্রথম সেশনে এসে বলেন যে ম্যাডাম কতদিন ট্রিটমেন্টে থাকতে হবে, কতবার আপনার কাছে আসতে হবে, কতবার সাইকিয়াট্রিস্টের কাছে যাব, এইটা না প্রথমেই ভাবে বলা যায় না। ডিপেন্ড করে অন কেস, ডিপেন্ড করে অন দ্য পেশেন্ট, সে কিভাবে নিচ্ছে, থেরাপিটা কিভাবে সে রেগুলারাইজ নিচ্ছে, ট্রিটমেন্ট কিভাবে কন্টিনিউ করছে তার উপর। এবার হয়তো দেখা গেল যে 5-6টা সেশনের পর সে বেটার আছে এবং তারপরে অ্যাপয়েন্টমেন্ট আর নিচ্ছে না, এরকম দেখতে পাওয়া যায় পেশেন্ট অ্যাপয়েন্টমেন্ট আর নিচ্ছে না, মেডিসিনও বন্ধ করে দিয়েছে যে ভালো আছি এখন আর প্রয়োজন নেই। কিন্তু এই যে ভালো আছিটা, এই ভালো আছিটা কিন্তু আরো অনেক, এবং ভালো থেকে ওষুধ বন্ধ করে দেওয়া, ট্রিটমেন্ট থেরাপি নেওয়া বন্ধ করে দেওয়া একটা অনেক খারাপ ট্রাকে ডেকে নিয়ে আসে। মানে একটা এক্সাম্পল দিই, ধরো কেউ সমুদ্রের পাড় দিয়ে যাচ্ছে, মানে সমুদ্রের জলটা যদি আমার গায়ে লাগে, তার গায়ে লাগে, তার মানে তার ওই রোগটা হয়ে যায়। এবার কেউ যাচ্ছিল, এবার স্রোত এসে তো একটুখানি ভিজিয়ে দিয়েছে, এবার তার ওই রোগটা হয়ে গেছে, ধরো ডিপ্রেশন হয়ে গেছে। এবার এই রোগটাকে এবার মানে একটা বাঁধ তৈরি করতে হবে যাতে জলটা আমার গায়ে আর না লাগে। এবার সে হয়তো সাইকিয়াট্রিস্ট ও সাইকোলজিস্টের কাছে এসেছে, ট্রিটমেন্ট শুরু করেছে। এবার ট্রিটমেন্ট শুরু করে এটা বাঁধ, ধরো কাইন্ড অফ বাঁধ, মানে ধরো কিছু ইট দিয়ে একটা বাঁধ তৈরি করবে। এবার মোটামুটি কোমর অব্দি একটা ইট পাঁচিল তৈরি করেছে। এবার মনে করছে যে যাক এবার তো আর জল গায়ে লাগছে না, এবার আমি শান্তিতে সমুদ্রের পাশ দিয়ে হাঁটি। এবার যেটা বলছিলাম, যেটা আমাদের কাছে আসা বন্ধ করে দিল, ট্রিটমেন্ট নেওয়া বন্ধ করে দিল। এরপরে যে একটা বড় একটা ঢেউ যে আসবে সে তো জানে না। এবার এই যে বড় ঢেউটা আসলো, সে ওই বাঁধটাকে তো ভাঙলোই, প্লাস তাকে একদম আপাত মস্তক ভেজাল। মানে আগে একটু পায়ে জল লেগেছিল, একটু পায়ের পাতাটা ভিজেছিল, এইবারের যে ঢেউটা আসলো পুরো মাথা অব্দি ভিজিয়ে দিল। মানে এর পরের বারে যে রিল্যাপসটা হলো সেটা অনেকটা বড় হলো। সেখান থেকে ফিরিয়ে আনার জন্য হয়তো আরো বেশি ট্রিটমেন্ট, আরো বেশি সাইকিয়াট্রিক ড্রাগস, আরো বেশি থেরাপির ভেতরে থাকতে হলো। সে কারণে আগে নিজেকে যতক্ষণ না সাইকিয়াট্রিস্ট সাইকোলজিস্ট বলছেন যে আপনি এখন বেটার আছেন, মেডিসিন আমরাই বলে দেবো যে আপনি এভাবে আস্তে আস্তে ডোজেস কমান, বা আমাদের থেরাপিউটিক সেশনের ডিউরেশন গুলো কমতে থাকে, বা ডিউরেশন বলবো না, গ্যাপ গুলো কমতে থাকে বা বাড়তে থাকে, এটা আমরাই আমাদের প্রফেশনালি আপনাদের বলবো। নিজের মতো করে যে এখন ভালো আছি বলে ট্রিটমেন্ট বন্ধ করে দিলে কিন্তু পরের ঝড়টা কিন্তু অনেক বড় আসতে পারে। তো আমরা পডকাস্টের একদম শেষে চলে এসেছি, অনেক কিছু নিয়ে ডিসকাশন হয়েছে আজকের পডকাস্টে। তো একদম শেষে আমি আপনাকে বলবো যে অ্যাজ এ সাইকোলজিস্ট সোসাইটির জন্য যে কোনো একটা মেসেজ যেটা যদি আপনি। হ্যাঁ, সোসাইটির জন্য একটাই জায়গা বলবো যে আপনাকে ভালো থাকতে হবে, আপনার আশেপাশের মানুষজনকে নিয়ে ভালো থাকতে হবে, এবং আশেপাশের মানুষজনের মন যদি ভালো না থাকে আপনার মনও ভালো থাকবে না। সে কারণে তাদের মনকে ভালো রাখুন, নিজের মনকে ভালো রাখুন, প্রয়োজনে প্রফেশনাল হেল্প নিন, এবং সবাই ভালো রাখলে, সবাইকে ভালো রাখতে পারলে নিজেও দেখবেন খুব ভালো আছে। তো সবার জন্যই প্রযোজ্য। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।